ভারত কিন্তু প্রত্যেদে বসে আছে এবং আপনি এই শক্তিটাকে উপেক্ষা করতে পারবেন না। আপনি পশ্চিমা অনেক দূরের দেশকে শেখ হাসিনা হয়তো উপেক্ষা করতে পারছে, কিন্তু তার ভারতের সমর্থন পারলো লাগছে। কোথায়? উপেক্ষা করতে পারে ভারত নাই। যখন ক্রমাগত ভাবে বলতে থাকবে এবং সে যখন একে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করবে, বা এই বাংলাদেশের যে মানে একটা অংশ রাজনীতি অধিকার নেই, তখন কিন্তু এটা যথেষ্ট পরিমাণ চাপের মধ্যে পড়বে। তা আমার ধারণা যে আওয়ামী লীগের বিষয়টা নির্বাচিত সরকারের সময় ফয়সালা হয়ে যাবে। আওয়ামী লীগের প্রসঙ্গটা শুনছিলাম, এটা আওয়ামী লীগের প্রসঙ্গে যদি আপনিও বলেন, তার সাথে সাথে মানে এটাও একটা আলোচনা শুরু থেকেই ছিল, এবং ডক্টর ইউনূস যদি বলেছেন বারবার যে সব দল সমর্থন করে বলেই এই সরকার আছে, দলের মানে রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া এই সরকারটার মানে সেই রকম কোনো মূল্য বা তাদের শক্তি নাই এই অবস্থায়। তো এখন যখন বিএনপি একরকম হার্ড লাইনে আছে, জামাত হাঙ্কি পাঙ্কি করলে আঙ্গুল বাঁকানোর হুমকি দিচ্ছে, মানে এই যখন অবস্থার মধ্যে আছে, সরকারও কি নড়বড়ে? সরকারও তো, এই সরকারও কি টিকবে, নাকি এই সরকারেরও আসলে অশনি সংকেত এখন? আমার দেশের চারপাশে যা দেখি তাতে মনে হয় সরকার নাই। বেসিক্যালি বাংলাদেশে এই মুহূর্তে কোনো সরকার নাই, এবং এরকম একটা দুর্বল সরকার কিভাবে ভোটের মতো ম্যামথ কাজ করবে এবং তা বিএনপি কিভাবে প্রত্যাশা করে এই সরকার ভোট করতে পারবে এবং করবে, এটা আমি আসলে বুঝতে পারি না। প্রথম যেটি হচ্ছে, এই সরকার যখন বলে আমরা, এই আমরাটা একটা খণ্ডিত অংশ বাংলাদেশের জনগণের, এবং সে আমরার মধ্যে আবার একটা অংশ সরকারের সাথে সমর্থন করছে না। সরকার যখন বলে বাংলাদেশের মানুষ, তখন একটা খণ্ডিত অংশ। উই উই শব্দটার মধ্যে সব সংবিধানের প্রিএম্বলই থাকে উই দ্য পিপল। উইটা সকলের উই। বর্তমানে যে উইটা বলা হচ্ছে এটা কিন্তু একাংশের উই। ছোট বড় অংশ ডিবেট হতে পারে, কিন্তু একাংশ, বৃহদাংশ না। পার্সেন্টেজ ওয়াইজ একটা বিশাল অংশ উই এর বাইরে আছে। সরকার পুরো প্রক্রিয়াটাকে ঝুঁকিপূর্ণ করে ফেলেছে, কারণ এই উইটাকে তারা ডিফাইন করতে পারে নাই। তারা উইটাকে ব্র্যাকেট বন্দি করেছে, তাদের ইচ্ছা মতো করেছে, পিক অ্যান্ড চুজের ভিত্তিতে করেছে। স্বৈরাচারের দোষর ট্যাগিং দিয়ে প্রশাসন, রাজনীতি, রাজনৈতিক দল, জনগণ সকলকে তারা ভাগ করে ফেলেছে, স্থায়ী ভাগ করে ফেলেছে। এই স্থায়ী ভাগ দেশের সীমা রাখা একটা, তার মধ্যে ভাগ হয়ে গেল দুটো। ভবিষ্যতে তো আমরা মনে করি রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে আঘাত হানবে, ইউনিটি, ঐক্য, এগুলোতে আঘাত হানবে। একাধিক সরকার হবে, একাধিক সেনাবাহিনী হবে। তো সেটার জন্য তো অবশ্যই দরকার ছিল এই সরকারের কি করলে সেটা হবে না। সরকার সেটা করেনি, উল্টোটা করেছে। রাজনৈতিক দলগুলোর সবাইকে নিয়ে সরকারের চলা উচিত ছিল। সেখানে একটা বড় ব্যত্যয় সরকার করে ফেলেছে, কিছুটা মবের চাপে, কিছুটা নিজেরাও। ডক্টর ইউনূস স্যারের একটা সময় হয়তো আফসোস হবে, উনি অনেকদিন পর একটা বঙ্গবন্ধু, উনি দেশটাকে ঠিক করার সুযোগ পেয়েছিলেন। যদি উইটাকে উনি সর্বজনীন করতে পারতেন, সকলকে নিতে পারতেন। উনি ব্র্যাকেট বন্দি উই দিয়ে দেশ চালিয়ে, দেশ সংস্কার করে দেশটাকে অনেকটা ধ্বংসের প্রান্তে নিয়ে যাচ্ছেন। যখন বারবার প্রশ্ন করছিল আওয়ামী লীগ ইস্যুতে, তখন কিন্তু খুব কমফোর্ট ফিল করেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। তার উত্তর দিতে অনেক ভেবে চিন্তে অনেক কৌশলী হইতে হয়েছে, স্ট্রেট উত্তর দিতে পারেনি। কিন্তু নির্বাচিত সরকারের জন্য তো আরো সমস্যা হবে, তখন তাকে তো সবাই চেপে ধরবে যে তুমি তোমার তাহলে এটা কোন দেশের, মানে কোন পৃথিবীর কোন গণতন্ত্রের এটা চর্চা তুমি করো, যে গণতন্ত্রে মানে যেখানে 20% বা 30% মানুষ একটা দল করে, সেই দলকে তুমি রাজনীতি করার সুযোগ দিবে না, এটা কোন এতে আছে, অভিধানে আছে? এইসব প্রশ্নে কিন্তু এই নির্বাচিত সরকার বিপদে পড়বে, এবং তখন তারা আহ এটা মানে আটকাতে পারবে না। যেহেতু আওয়ামী লীগকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেওয়া হতে পারে, বা জাতীয় পার্টিকে এমন সিচুয়েশন করা হবে জাতীয় পার্টি ভোট করতে পারবে না। তো এখন বিএনপি এবং জামাত নিজেরা নিজেদেরকে সরকারি দল, বিরোধী দল হিসেবে প্রস্তুত করছে যে আমরা যুদ্ধ করি, আমরা ঝগড়া করি, আমরা প্রবল দুই দিকে আছি। এটা পুরো ব্যাপারটা আর্টিফিশিয়াল হতে পারে, কারণ কারণ এই ঝগড়ার বিষয়টা, বিবাদের বিষয়টা খুবই নগণ্য। এই নগণ্য বিষয় এত বড় দুটি দল ঝগড়া করবে, এটি একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন কিন্তু দিয়ে দেয়। আরেকটা হতে পারে, কোনো সন্দেহ নাই, 71 সালের পর থেকে আজ পর্যন্ত জামাত কখনো এত শক্তিশালী হয়নি। তার প্রশাসনে তার ইন্টারফারেন্স, তার ভিসি নিয়োগ করা, ডিসি, এসপি, ডিআইজি, নির্বাচনের সমস্ত অনুষঙ্গ, এবং মোস্ট ইম্পর্টেন্ট ছাত্র সংসদের ভোটগুলোতে অস্বাভাবিক ফলাফল করা। এর ফলে জামাত এখন মহিয়ান বলিয়ান। তারা ভাবতে পারে সারা জীবন আমরা গালি শুনেছি, সারা জীবন আমরা বিপিন ছিলাম,
সারা জীবন আমরা জোট করেছি, এবার আমরা ভোটে যেতে পারবো। বিএনপিকে যদি বাধাগ্রস্ত করা যায়, বিএনপিকে যদি ধাক্কা মারা যায়, তাহলে অনেক ভোট আসবে। তারা আওয়ামী লীগের ভোট পাওয়ার ব্যাপারেও কিন্তু আশাবাদী। তারা হিন্দু ভোট পাওয়ার ব্যাপারে আশাবাদী, যে কারণে শিশির মনির সাহেব যে বলেছেন পূজা আর রোজা সেম। তো তারা কিন্তু অনেক বড় পরিসরে চিন্তা করছে। তো পুরো জিনিসটির মধ্যে আমার যদি মনে হচ্ছে রাষ্ট্রীয় স্বার্থ তো এখানে রক্ষিত হবে না, একটা বিভাজন তন্ত্র স্থায়ী হয়ে গেল, রেখা পড়ে গেল। এই রেখাটা কি খুব দরকার ছিল? নেপালে এবং শ্রীলঙ্কায় যে গণবিপ্লব হয়েছে, যদিও সেখানে গণহত্যা হয়নি, আমি বলবো সেখানে কিন্তু সবাই পরবর্তীতে পতিত সরকারের রাজনৈতিক দলকে কাছে টেনে নিয়ে দেশ গঠন করেছে, দূরে ঠেলে দিয়ে কিন্তু দেশ গঠন করেনি। দূরে ঠেলে দিলে আসলে দেশ গঠন করা যায় না। কোনো একজন ব্যক্তিকে এখানে একটা সমাধান করতে হতো, জি, একটা রেখা কিন্তু এই টানতে হতো। সমাধানের জায়গায় যেহেতু সরকার আছে, আমি এই প্রশ্নটা করছিলাম, আপনার কি মনে হয় সরকার এখন কি করবে? মানে কি বললে দুই পক্ষই মেনে নিতে পারে এবং নির্বাচনের দিকে যাওয়া যাবে? কিন্তু আপনার কাছে এই প্রশ্নটা জানার আগে আমি শুধু আপনার ওই ওই কথাটা নিয়ে, যেটা মোস্তাফিজ আপনার কাছ থেকে এক লাইনে বা দুই লাইনে একটু শুনতে চাই। আপনারও কি মনে হয় এই পুরো প্রক্রিয়াটা, যেমন করে শামীম পাটোয়ারি বলছেন, যে একটা পাতানো বিষয় হতে পারে, আর্টিফিশিয়াল হতে পারে, যে সরকারি দল আর বিরোধী দল দেখানোর একটা প্রচেষ্টা? না, আমার মনে হয় সেটা না। এটা সত্যি সত্যি একটা মানে একটা বিরোধিতা এবং ক্ষমতার একটা লড়াই। কারণ জামাত খুবই অপ্রত্যাশিত ভাবে বেশ মোটামুটি ক্ষমতার বলা যায় নাকের ডগায় চলে আসছে। এবং বিএনপি মনে করে যে বিএনপি আগে মনে করতো যে মাঠটা একেবারেই উন্মুক্ত, কিন্তু এখন অনুভব করছে যে না। আচ্ছা, পাটোয়ারির কাছে সেই প্রসঙ্গটা রয়েই গেল, যে সরকারের কি এমন কিছু করার আছে, এমন কি কোনো চাল আছে যেটা যেটা হলে বা যেটা খেললে আসলে দুই পক্ষই মোটামুটি ভাবে মেনে নিতে পারে? আপনার কি দেখুন, মনে হয়? সরকার সরকার সমাধান চাচ্ছে বলে মনে হয় না। আম, সরকার একটা বিশাল ট্রাম্প কার্ড খেলেছে, ভোটটাকে ডিসেম্বর থেকে পিছিয়ে ফেব্রুয়ারি করেছে। সমস্ত বিএনপি ডিসেম্বরে ভোট চেয়েছিল এবং এর বাইরে যাওয়ার সক্ষমতা সেই সময় সরকারের ছিল না। তখন মাননীয় প্রধান উপদেষ্টা জনাব তারেক জিয়ার সাথে দেখা করলেন, এবং আমার ব্যক্তিগত অভিমত বিএনপি তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ পলিটিক্যাল মিস্টেক করেছে ভোটটা ফেব্রুয়ারিতে পিছিয়ে। এটা ইয়েট টু সি। এখন ফেব্রুয়ারিতে পিছানোর কারণে কোনো কারণে ভোট যদি ফেব্রুয়ারিতে নেওয়া না যায়, তারপরে রোজা শুরু হবে, তারপরে রোজার পরে কোরবানি ঈদ হবে, কোরবানি ঈদের পরে বর্ষা আসবে, ভোট অনেক অনেক পিছিয়ে যাবে। ঠিক এই ফাঁদে বিএনপি পড়ে গেছে। এবং এই ভোটটা যদি ডিসেম্বরে হতো, তাহলে হয়তো বা ছাত্র সংসদ নির্বাচনগুলো হতো না, অনেকগুলো ইস্যু অনেক আগেই সলভ হয়ে থাকতো, সবাই সবগুলো দল জাতীয় নির্বাচনমুখী থাকতো। ভোটটা পিছানোর কারণে অনেকগুলো ইস্যু সামনে চলে আসছে। এখন যদি গণভোট আগে হয় এই মাসে বা ডিসেম্বর মাসে, এটা অলমোস্ট ইম্পসিবল ফেব্রুয়ারির 12 তারিখে আবার জাতীয় নির্বাচন করা। কারণ গণভোটের প্রস্তুতি আর এই ভোটের প্রস্তুতি প্রায় সেম। ওই 42,000 সেন্টারেই ভোট হবে, ওই 18 লক্ষকে মোবিলাইজ করতে হবে, 18 লক্ষ লোককে, তাহলে আবার করতে হবে। এটা সম্ভব না। মানে আপনার বক্তব্য, গণভোট যদি নভেম্বর ডিসেম্বরে হয় তাহলে ফেব্রুয়ারিতে ভোট অলমোস্ট ইম্পসিবল। কিন্তু গণভোট যদি না হয় তাহলেও তো জামাত বলছে যে মানে নির্বাচন সংকটে পড়বে, এটা বলছেন মিয়া গোলাম পরোয়ার। আর ডক্টর আব্দুল্লাহ তাহের তো বলছেন যে সময় ক্ষেপণ করবেন, 15 দিন সময় ক্ষেপণ করবেন, আরো সময় আসবে, আরো 15 দিন ক্ষেপণ করবেন, আরো আসবে, আরো ক্ষেপণ করবেন, নতুন করে সময় তৈরি হবে, যা বোঝার বুঝে নেন। এরকম একটা বক্তব্য কিন্তু নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ তাহের দিয়েছেন। আমি এই প্রসঙ্গটাতে মোস্তফা ফিরোজের কাছে একটু আসি, কিন্তু তার আগে শামীম পাটোয়ারি, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি গণভোট হয়, ধরুন নভেম্বর ডিসেম্বরে গণভোট হলো বা যখনই হোক না কেন, জাতীয় পার্টির পক্ষ থেকে আপনাদের আহ্বান কি থাকবে? গণভোটে হ্যাঁ দেওয়া না না ভোট দেওয়া? এটা খুবই কঠিন একটি প্রশ্ন। এখন আমি বিএনপিকে এই প্রশ্নটি করব যে বিএনপি তো অনেকগুলো বিষয়ে ডিসেন্টিং দিয়েছিল। এখন সেই ডিসেন্টিং গুলো সহ গণভোটে গেলে বিএনপি হা দেবে না না দেবে না মাঝামাঝি দেবে, মানে ওই গণভোটে আপনি ডিসেন্টিং গুলো কিভাবে দেখাবেন, বা জনগণই বা কিভাবে বিএনপির কিন্তু একটা না ক্যাম্পেইন ফেসবুকে, মানে সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি দেখা গেছে। মানে হ্যাঁ এই ভোটের আগে তো হ্যাঁ, 48টার মধ্যে যদি জনগণ ভাবে যে আমি 24টা হ্যাঁ 24টা না, আপনি কিভাবে এটা করবেন? সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে এর আগে যে 3টি গণভোট হয়েছিল, তার মধ্যে এরশাদ স্যার এবং জিয়াউর রহমান সময় হয়েছিল, সেখানে 3টি ক্লজ ছিল, লাস্টে ছিল পরবর্তী নির্বাচন না করা পর্যন্ত এই সরকারকে আপনি দেশ চালানোর সম্মতি প্রদান করিলেন। এটি হতে পারে।
তো আমরা জাতীয় পার্টি মনে করি এই গণভোটের বিষয়টিতে আমরা মোটেও আগ্রহী না। সম্পূর্ণ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ঐক্যমত কমিশন কাজ করেছে, 30টি বিরোধী দলকে বাদ দিয়েছে। এই অধিকার ঐক্যমত কমিশনকে কেউ দেয়নি, এই অধিকার নির্বাচন কমিশনকে দেয়নি যে তারা কাউকে বাদ দিবে কাউকে রাখবে। মানে ঐক্যমত কমিশন তাহলে আপনারা আসলে কি করবেন, বা আপনার দলের নেতা কর্মীদের প্রতি, সমর্থকদের প্রতি কি আহ্বান থাকবে? হ্যাঁ দেওয়া, না দেওয়া, নাকি ভোটই না দেওয়া? এটা আমরা টু সি, বাট আমার মনে হয় আমরা এই বিষয়ে খুব একটা আগ্রহী হওয়ার কোনো কারণ নাই। আরেকটি ঘটনা ঘটতে পারে, যেহেতু বিপুল পরিমাণ মানুষ এমপি ভোটে যাওয়ার সময় এমপিরা ভোটারদেরকে উৎসাহিত করে ক্যারি করে লোকালি, এই গণভোটে লোকালি কে উৎসাহ দেবে? এই গণভোটে নিশ্চয়ই লোকাল এমপিরা উৎসাহ দেবে না, তাদের ভোটেরা না। ওভারঅল ভোট কাস্টিং খুব কম হওয়ার সম্ভাবনা থাকবে গণভোটে, যেটা কিন্তু পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এটি খুব ঝুঁকিপূর্ণ। ইভেন ভোটের দিনও আমি মনে করি গণভোট ঝুঁকিপূর্ণ। পুরো জিনিসটি সামনের সংসদে দিয়ে দেওয়া উচিত। এই অ্যাডভেঞ্চারিজমটা করা হচ্ছে আমার ধারণা ভোট না করার জন্য, যেটা বিএনপির একজন নেতা আজকে বলেছেন। এগুলো হচ্ছে ভোট না করার জন্য করা হচ্ছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, যদি আওয়ামী লীগ ভোটে নাই, জাতীয় পার্টি কোন ঠাসা করে রাখা রাখা হয়েছে জানি না, ভোটে কি করবে, তাহলে সেই ভোটটার প্রতি আগ্রহ না থেকে ভোটটাকে অবস্ট্রাক্ট করার প্রতি এত আগ্রহ কেন সকলের, অনেকের? এই প্রশ্নটির উত্তর পাই না। যে পার্লামেন্টের সামনে হবে, যদি আওয়ামী লীগ ব্যানই থেকে থাকে, তো সে পার্লামেন্টে আওয়ামী লীগ থাকবে না, অর্থাৎ বিপ্লবের সবাই সে পার্লামেন্টে থাকবে। সেই পার্লামেন্টকে বিপ্লবের অংশগ্রহণকারীরা কেন মানে বিশ্বাস করতে পারছে না? টোটাল খেলাটা আমার মনে হচ্ছে ভোটের হিসাব নিকাশের খেলা। এনসিপির আসন, গণ অধিকার পরিষদের আসন, জামাতের আসন, ইতিমধ্যে একটা পত্রিকা আসছে যে জামাতের কিছু আসনে বিএনপি তুলনামূলক উইক প্রার্থী দিয়েছে, এবং অন্যান্য দলের আসন বিএনপি বিশাল ঝামেলায় পড়ে গেছে। সে আন্দোলন করেছে যত দলগুলোকে নিয়ে, সবাইকে খুশি করতে গিয়ে তার নিজের দল দুর্বল হয়ে যাবে, এবং ক্রাইসিসে তার অসংখ্য এলাকার নেতাকর্মীরা রাস্তায় নামবে না তার পক্ষে, কারণ সেখানে নমিনেশন দেওয়া হয়েছে অন্য দলের প্রার্থীকে। এবং এরপরে দেখা যাবে এই যে নমিনেশন দেওয়ার কারণে তার নমিনেশনে কিন্তু আগে দিল এই কারণে যে আমরা গণভোট চাই না, আমরা জাতীয় ভোট চাই, এই মেসেজটা দেওয়ার জন্য। এই নমিনেশনের কারণে অসংখ্য জায়গায় দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, এবং আমি মনে করি বিএনপির ভোটেও এখানে হ্যাম্পার্ড হবে। সব দিক থেকে তো আমি দেখি বিএনপি বিপদে পড়তে যাচ্ছে। বিএনপি পেতে পড়েছে। সেদিন মাসুদ কামাল বলছিলেন বিএনপি মাইনকার চিপায় পড়েছে, আর মাহমুদুর রহমান মান্না তো বলে রেখেছেন গন্ডগোলটা পাকিয়েছেন প্রধান উপদেষ্টা। আমি মোস্তাফিরোজ আপনার কাছে ওই যে বলছিলাম যে এই বিষয়টা আসতে চাই, যে আপনিও বলছিলেন যে মানে এই যদি দাবি আদায় করা যায় তাহলেই একরকম বিজয় হয়েছে, জামাতের জন্য একটা বিজয় হবে যদি দাবিটা আদায় করতে পারে। কিন্তু দাবিটা তো হচ্ছে গণভোটের, আর গণভোটটা হতে হবে নভেম্বরে তাদের দাবি অনুযায়ী। এখন জাতীয় পার্টি বা তাদের মতো আরো যে দলগুলো, ধরুন বাম দলগুলো, তারাও এই গণভোটের পক্ষে খুব একটা আগ্রহী না, তাদেরও এই বিষয়ে আপত্তি আছে। বিএনপি সবচেয়ে বড় দল এখন, যারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষমান বলে বলা হচ্ছে, তাদের এখানে আপত্তি আছে। তারা একরকম না ক্যাম্পেইনও চালিয়েছে, এবং তারা বলে দিচ্ছে যে ডিসেন্ট ছাড়া, তারা নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোট তারা এটা রাজি না, মানেন না। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন। আর যারা পতিত আওয়ামী লীগ, তাদের তো আগ্রহী হবার কোনো কারণই নাই, তারা তো না বলবে, এটা ধরেই নেওয়া যায় এই গণভোটকে। তাহলে জামাত আসলে কি বিজয় চাইছে? যদি বিএনপি না থাকে, আওয়ামী লীগ যদি ওখানে না বয়কট করে বা না ভোটের পক্ষে প্রচারণা চালায়, জাতীয় পার্টি সহ বাম দলগুলো যদি অনাগ্রহ পোষণ করে, তাহলে ধরেন দাবি আদায় হয়েও গেল, নভেম্বর ডিসেম্বরে গণভোটে জিততে পারবে? এই প্রসঙ্গটা স্বামী পাটোয়ারিকে একটু মানে মাথায় রাখতে বলবো, যে আসলে নভেম্বরে হলে হ্যাঁ হবে, আর ফেব্রুয়ারিতে হলে না হবে, এরকম কোনো বিষয় দেখেন কিনা। কিন্তু একটা কমন প্রশ্ন আপনাদের দুজনের কাছেই আমি করি, মোস্তাফিরুজ আপনার কাছে আগে বলি, যে আলটিমেট সিদ্ধান্ত এখন নেবে সরকার, যেটা এখন পর্যন্ত বাস্তবতা বোঝা যাচ্ছে। কিন্তু সরকার বা ঐক্যমত কমিশনের প্রধান এবং সরকারের প্রধানও ডক্টর ইউনূস যখন লন্ডনে ছিলেন, চ্যাথম হাউসে একটা সঞ্চালকের প্রশ্নের উত্তরে, সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে আমাদের জনগণ যদি পিআর, উচ্চকণ্ঠ, উচ্চকক্ষ, নিম্নকক্ষ এগুলো আসলে বোঝে না, তারা ভোট দেয় টাকার বিনিময়ে। তাহলে এখন গণভোট এই জনগণের সামনে প্লেস করা, এই মানে জায়গাটা কি আসলে সরকারের বা সরকার প্রধান, ঐক্যমত কমিশন প্রধান হিসেবে আছে? মানে তিনি যখন এই বোধটা তার মধ্যে আছে যে জনগণ আসলে বোঝে না উচ্চকক্ষ নিম্নকক্ষ, সেখানে 48টা প্রস্তাব কি করে বুঝবে? না, খুব কনফিউজিং। তো এই জন্য তো মানে গণভোটটা নিয়ে কিন্তু সবাই কিন্তু আপনি মানে যখন আলোচনা টেবিলে আনবেন দেখবেন যে সবাই একটা এটা কিসের ভিত্তিতে গণভোট হবে, মানে এটা বেসটা কিভাবে এতগুলো বিষয় একটা পয়েন্টে নিয়ে এসে হা না হবে, সে যেখানে আবার মানে অনেকগুলো পয়েন্টে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, তাহলে আপত্তি সহ গণভোট হয় নাকি?
মানে এরকম, এটা তো আজব একটা জিনিস। এটাকে কিভাবে একটা পয়েন্টে আনা যাবে, এটার তো কোনো ফর্মুলা কেউ বলছেও না।